ভিডিওতে আলোচনা করব বার্নৌলির উপপাদ্য। সান্দ্রতা চ্যাপ্টারের খুব উল্লেখযোগ্য একটা বিষয় এবং সান্দ্রতা চ্যাপ্টারের মধ্যে যত মজা আছে, যত টেস্ট আছে, যত এনজয় আছে, সমস্ত কিছু বার্নৌলির উপপাদ্যের মধ্যেই ঢুকে আছে। এর আগে আমরা কিছু বিষয় সম্বন্ধে আলোচনা করেছি আগের ভিডিওতে, যেরকম সান্দ্রতা কী, ঘর্ষণ বলের সাথে সান্দ্র বলের কী সম্পর্ক, আদর্শ তরল কাকে বলবো, সান্দ্র বল কী কী বিষয়ের উপরে নির্ভর করে, শান্ত প্রবাহ, অশান্ত প্রবাহ, প্রান্তীয় বেগ, তরল প্রবাহের হার ইত্যাদি বিষয়গুলো। এই চ্যাপ্টারের শেষ বিষয় হচ্ছে বার্নৌলির উপপাদ্য। ব্যাপারটা কি? ধরে নাও একটা পাইপের মধ্য দিয়ে এরকম তরল প্রবাহিত হচ্ছে, আর নিচে একটা হরাইজন্টাল অনুভূমিক তল ধরো, এটাকে রেফারেন্স তল ধরো, রেফারেন্স তল। এর সাপেক্ষে আমরা উচ্চতা বিবেচনা করব তরলে। তো বার্নৌলির উপপাদ্য বলছে যে যদি তরলের প্রবাহ ধারা রেখ হয়, মানে শান্ত প্রবাহে প্রবাহিত হয়, তাহলে যে কোনো বিন্দুতে একক আয়তন তরলের কি, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে, একক আয়তন তরলের ভি সমান সমান 1, ভি সমান সমান 1, আয়তন 1, একক আয়তন তরলের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হবে। গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি সমান সমান ধ্রুবক। ইংরেজিতে লিখলাম কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট লিখে আমি অভ্যস্ত বলে আপনা থেকে কনস্ট্যান্ট চলে আসছে। ওকে, গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি হচ্ছে ধ্রুবক, তার মানে কোনো সময় চেঞ্জ হয় না। এ বিন্দু যদি ভাবো, বি বিন্দুর কথা যদি ভাবো, বি বিন্দুর কথা, এখানে যদি একটা বিন্দু নাও সি বিন্দু, তাহলে এ বিন্দুতে একক আয়তন তরলের এই তিনটে শক্তির সমষ্টি যা হবে, বি বিন্দুতে একক আয়তন তরলের এই তিনটে শক্তির সমষ্টি তাই হবে, এবং সি বিন্দুর ক্ষেত্রেও একক আয়তন তরলের এই তিনটে শক্তির সমষ্টি ধ্রুবক হবে। এখন আমাদের একক আয়তন তরলের ক্ষেত্রে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি বের করতে হবে। বের করে সমান সমান ধ্রুবক করে দেব। যে গাণিতিক ফর্মটা পাবো সেটা হবে বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। তো বের করি। গতিশক্তি, কাইনেটিক এনার্জি ই কে। কাইনেটিক এনার্জি সাধারণভাবে আমরা কি জানি? গতিশক্তি আমাদের একটা খুব সুন্দর ফর্মুলা আছে, ক্লাস 4-5 থেকে এটার সাথে মোটামুটি পরিচিত, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি সমান সমান, যেখানে হাফ তো হাফ কনস্ট্যান্ট, এম হচ্ছে ভর আর ভি গতিবেগ। ধরে নাও তরলটা ভি গতিবেগে, এ বিন্দুতে ভি গতিবেগে যাচ্ছে। আরও ধরে নিই, আচ্ছা এখানে অসুবিধা হবে, বি বিন্দুতে ধরি, বি বিন্দুতে ভি গতিবেগে যাচ্ছে। আরও ধরে নিই এই যে রেফারেন্স প্লেনটা আছে কোনো একটা অনুভূমিক তল থেকে, যার রেসপেক্টে তরল প্রবাহ কত উচ্চতায় প্রবাহিত হচ্ছে সেটা ভাবছি, সে অনুভূমিক তল থেকে এর উচ্চতা হচ্ছে এইচ, ধরে নিলাম এইচ। এটা পরে কাজে লাগবে আমাদের। তো যদি বি বিন্দুতে তরল ভি বেগে গতিশীল হয়, তাহলে এর গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এম মানে ভর, তার মানে এম ভরের জন্য গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এখন যদি আমরা একক আয়তন নিই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? একক আয়তনের ক্ষেত্রে আমরা কি জানি, ভর সমান সমান আয়তন ইন্টু ঘনত্ব। তো আয়তন যদি 1 করে দিই, এটা কিন্তু আয়তন ভলিউমের ক্ষেত্রে ক্যাপিটাল ভি, আর গতিবেগের ক্ষেত্রে স্মল ভি, এটা মনে রাখতে হবে, স্মল ভি, এই যে এটা স্মল ভি। তো আয়তন ভি সমান সমান যদি 1 করে দিই, তাহলে ভর এম দাঁড়াবে সমান সমান রো। ভি এর জায়গায় 1 বসিয়ে দাও, রো দাঁড়াবে। তার মানে একক আয়তন তরলের ভরটাই হচ্ছে ওর ঘনত্ব। তো একক আয়তন তরলের যখন আমরা গতিশক্তি বের করব, তখন এম এর জায়গায় বসিয়ে দেব রো, বসিয়ে দিই। তাহলে একক আয়তন তরলের গতিশক্তি হবে হাফ রো ইন্টু ভি স্কোয়ার, বেরিয়ে গেল। স্থিতিশক্তি বের করি। স্থিতিশক্তিকে ই পটেনশিয়াল, স্থিতিশক্তি মানে পটেনশিয়াল এনার্জি, তার জন্য ইপি দিয়ে প্রকাশ করা হয়। ইপি সমান সমান আমরা কি জানি, এম জি এইচ। এম মানে ভর, জি অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা। তো এইচ উচ্চতা এখানে ধরে নিয়েছি, জি অভিকর্ষ ত্বরণ তো ফিক্সড, চেঞ্জ হবে না, আর এম ভর।
এম ভরের জন্য স্থিতিশক্তি হচ্ছে mgh। আমরা এখন একক আয়তনের যে কেসটা সেটা অ্যাপ্লাই করব। একক আয়তনের ক্ষেত্রে আমরা জানি কি হয় না m সমান সমান রো হয়ে যায়। তো এই m এর জায়গায় রো বসিয়ে দেব, বসিয়ে দিই রো জি এইচ। এটা হচ্ছে একক আয়তন তরলের ক্ষেত্রে স্থিতিশক্তির এক্সপ্রেশন রো জি এইচ। এখন চাপ শক্তি বের করি। চাপ শক্তি কী হবে? চাপ শক্তির এক্সপ্রেশন যদি বের করি দেখা যাবে যে একক আয়তন তরলের ক্ষেত্রে চাপ শক্তি তরলের ওই বিন্দুতে চাপের সমান হয়, সমান সমান চাপ যদি পি দেয় তাহলে চাপের সমান হবে পি। এটার প্রমাণ আছে, কিন্তু প্রমাণটা তোমাদের ক্লাস 9-এর ক্ষেত্রে প্রমাণ করার প্রয়োজন নেই, ক্লাস 11-এর এগুলো ডিটেলসে আছে, তো প্রমাণ করার প্রয়োজন নেই, এটা প্রমাণ করছি না। তো গতিশক্তি একক আয়তনের ক্ষেত্রে আমরা পেলাম হাফ রো ভি স্কয়ার, স্থিতিশক্তি পেলাম রো জি এইচ, আর চাপ শক্তি হচ্ছে পি। তার মানে এই তিনটে শক্তির সমষ্টি হচ্ছে ধ্রুবক। এটা বার্নৌলির উপপাদ্য বলছি। তো যদি সমষ্টি করে ধ্রুবক করে দিই তাহলে কীরকম দাঁড়াবে? বার্নৌলির উপপাদ্য অনুসারে হাফ রো ভি স্কয়ার গতিশক্তি প্লাস রো জি এইচ স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি পি সমান সমান এই তিনটে হচ্ছে ধ্রুবক। এখন এই ইকুয়েশনটাকে যদি রো জি দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? রো জি দিয়ে ভাগ করে পাই ডিভাইডিং বোথ সাইড বাই রো জি। তো কী পাবো এখানে থাকবে রো রো কেটে যাবে, নিচে জি হবে আর ভি স্কয়ার থাকবে ভি স্কয়ার বাই 2g। ওকে, প্লাস রোজি কেটে যাবে, থাকবে এইচ বাই এইচ, শুধুমাত্র এইচ থাকবে, রোজি কেটে গেলে প্লাস পি বাই রোজি সমান সমান রো জি। দেখো রো হচ্ছে তরলের ঘনত্ব যেটা ধ্রুবক একটা তরলের ক্ষেত্রে, জি অভিকর্ষ ত্বরণ এটাও ধ্রুবক। তো এদিকে ধ্রুবক ছিল, ধ্রুবক বাই ধ্রুবক ভাগ করে দিলে দুটো ধ্রুবককে গুণ করো, ভাগ করো, বিয়োগ করো, যোগ করো, সবসময় একটা ধ্রুবকই আসবে। তো এদিকে আবার ধ্রুবকই থাকলো। ভি স্কয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রোজি সমান ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে যার মান চেঞ্জ হয় না। আগে যে ধ্রুবকটা ছিল, এখন যে ধ্রুবকটা পেলাম রোজি দিয়ে ভাগ করে, এটা আলাদা ধ্রুবক, কিন্তু তথাপি এটা ধ্রুবক। ওকে, তো ভি স্কয়ার বাই 2g প্লাস এইচ প্লাস রোজি পি বাই রোজি, এই এক্সপ্রেশনটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। এখানে যে টার্মগুলো আছে ভি স্কয়ার বাই 2g, এই টার্মটাকে বলা হয় বেগ শীর্ষ, এইচ আছে, এইচটাকে বলা হয় উচ্চতা শীর্ষ, এবং পি বাই রোজি এই টার্মটাকে বলা হয় চাপ শীর্ষ। মনে রাখতে হবে বার্নৌলির উপপাদ্য তখনই প্রযোজ্য হয় যখন তরলের প্রবাহ ধারারেখ হয়। ধারারেখ প্রবাহ না হলে কিন্তু বার্নৌলির উপপাদ্য প্রযোজ্য হবে না। যদি অশান্ত প্রবাহ হয় তথাপি প্রযোজ্য হবে, কিন্তু একেবারে যেরকমভাবে এক্সপ্রেশনটা আছে হুবহু প্রযোজ্য হবে না। কিন্তু বাস্তব জীবনে আমাদের বেশিরভাগ প্রবাহ হচ্ছে অশান্ত প্রবাহ। তো অশান্ত প্রবাহের ক্ষেত্রেই আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব বাস্তব জীবনের বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করার কাজে। তো এই টার্মগুলোর রেসপেক্টে আরেকভাবে বার্নৌলির উপপাদ্যকে বলা যায় যে কোনো তরলের প্রবাহ ধারারেখা হলে তার বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক হয়। আরেকবার বলি, বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক হয়। কিংবা আগে যেটা বলেছিলাম ওভাবে বলা যায়, তরলের প্রবাহ ধারারেখা হলে একক আয়তন তরলের গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। এখন ব্যাপারটাকে আরেকটু ভিতরে ব্যাখ্যা করা যাক। এই যে আমরা পেয়েছি রো জি এইচ, কিংবা যে পেলাম এইচ উচ্চতা শীর্ষ, যে তরলগুলো প্রবাহিত হয় সেগুলো যদি ধরে নিই যে অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে, পাইপটা অনুভূমিক, কিংবা বায়ু প্রবাহিত হচ্ছে অনুভূমিকভাবে, যেরকমভাবে ঝড়গুলো বায়ু সাধারণত অনুভূমিকভাবে প্রবাহিত হয় ভূমির সাপেক্ষে সমান্তরালভাবে। সেক্ষেত্রে এই যে উচ্চতা আছে এইচ, বিভিন্ন বিন্দুর ক্ষেত্রে এটা চেঞ্জ হবে না, সব বিন্দুর ক্ষেত্রেই এইচের মান ফিক্সড থেকে যাবে।
আর একটু অন্যভাবে চিত্র আঁকি। এই যে এটা একটা পাইপ আর এটা একটা অনুভূমিক তল। তো পাইপের মধ্য দিয়ে যখন তরল প্রবাহিত হবে তখন এ বিন্দু ভাবো, বি বিন্দু ভাবো, সি বিন্দু ভাবো, সমস্ত বিন্দুগুলোর অনুভূমিক তল থেকে উচ্চতা সমান হবে, এইচ একই হবে, মানে এইচ চেঞ্জড হবে না। এইচ চেঞ্জ না হওয়ার জন্য, পরিবর্তন না হওয়ার জন্য এইচকে তখন আমরা ধ্রুবক হিসাবে ধরতে পারি। এইচ তখন একটা ধ্রুবক হয়ে যাবে যদি তরল অনুভূমিকভাবে প্রবাহিত হয়। তো এইচ যেহেতু ধ্রুবক হয়ে গেল, তো এই ধ্রুবকটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি। ধ্রুবক থেকে আরেকটা ধ্রুবক যদি বিয়োগ করি তাহলে একটা নতুন ধ্রুবক পাবো। নতুন ধ্রুবক হলে ওটা ধ্রুবক হবে। তো এইচটাকে আমরা তুলে দিতে পারি এখান থেকে। তো এই কথাটাকে লিখবো এখানে, প্রবাহ অনুভূমিক হলে, প্রবাহ যদি অনুভূমিক হয় তার মানে এইচ সমান সমান ধ্রুবক হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তখন সূত্রের গাণিতিক ফর্মটা এরকম দাঁড়াবে যে v²/2g প্লাস p/ρg সমান সমান ধ্রুবক কিংবা কনস্ট্যান্ট। এইচ চলে গেল। এবার দেখো v²/2g কোথা থেকে এসেছে না গতিশক্তির এক্সপ্রেশন থেকে, আর p/ρg চাপ শক্তির এক্সপ্রেশন থেকে। তার মানে আমরা বলতে পারি গতিশক্তি আর প্লাস চাপ শক্তি এই দুটোর সমষ্টি সমান সমান হবে একটা ধ্রুবক। তার মানে গতিশক্তি এবং চাপ শক্তি যোগফলটা সবসময় ধ্রুবক, যোগফল কোনো সময় চেঞ্জ হবে না। কিন্তু যদি একটা চেঞ্জ হয়ে যায়, গতিশক্তি যদি চেঞ্জ হয় তাহলে চাপ শক্তি চেঞ্জ হয়ে যাবে এমনভাবে যাতে করে এদের সমষ্টি ধ্রুবক হয়। উদাহরণ হিসেবে বলি, যদি গতিশক্তির মান হয় 8 একক, চাপ শক্তির মান হয় 8 একক, এদের সমষ্টি কত হবে 16 একক, 16 কনস্ট্যান্ট। এখন গতিশক্তি যদি চেঞ্জ হয়ে 4 হয়ে যায় তাহলে যেহেতু সমষ্টিটা কনস্ট্যান্ট তার মানে 16ই থাকবে, তার মানে চাপ শক্তি চেঞ্জ হয়ে 12 হয়ে যাবে আপনা থেকেই। যদি গতিশক্তি চেঞ্জ হয়ে 10 হয়ে যায় তাহলে চাপ শক্তি চেঞ্জ হয়ে আপনা থেকে 6 হয়ে যাবে, যাতে করে এদের সমষ্টি সবসময় 16 থাকে। অর্থাৎ যদি কোনো সময় কোথাও চাপ শক্তি বেড়ে যায় তো গতিশক্তি কমে যাবে, আর চাপ শক্তি যদি কমে যায় তো গতিশক্তি বেড়ে যাবে। আরেকবার বলি, যদি গতিশক্তি বাড়ে তো চাপ শক্তি কমে যাবে, গতিশক্তি বাড়লে চাপ শক্তি কমবে, এবং গতিশক্তি যদি কমে তো চাপ শক্তি বেড়ে যাবে। এই আইডিয়াটা ভিডিওটা একটু পজ করে ভালো করে মাথায় নিয়ে নাও, বারে বারে কাজে লাগবে। একটা বাড়লে অন্যটা কমবে। এখন চলো এই আইডিয়ার উপর ভিত্তি করে, বার্নৌলির উপপাদ্যের উপর ডিপেন্ড করে আমরা দু একটা বাস্তব জীবনের ঘটনাকে ব্যাখ্যা করি। এক হচ্ছে, যেরকমভাবে আমরা শুনেছি অনেক জায়গায়, বড়দের মুখে শুনেছি যে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়। দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়। এখন আমরা জানব যে সত্যি কি কোনো সায়েন্টিফিক রিজন আছে, আর থাকলে সেটা কি, কেন দাঁড়ানো উচিত নয়। দেখো, ট্রেন দ্রুতগামী হলে খুব স্পিডে ট্রেন সামনের দিকে যাচ্ছে, এর মানে কি ট্রেনের সঙ্গে ট্রেনের গায়ে লাগানো যে বায়ুস্তরগুলো আছে ট্রেনের সাথে, সেই স্তরগুলো দ্রুত গতিতে ট্রেনের সাথে গতিশীল আছে। বায়ুর গতিবেগ বেশি থাকার জন্য সেখানে চাপ শক্তি কম থাকে, গতিশক্তি বেশি থাকার জন্য চাপ শক্তি সেখানে কমে যায়, অর্থাৎ ট্রেনের দিকে চাপ কমে যায়। এই যে আমরা এখানে জানলাম গতিশক্তি যদি বেড়ে যায় চাপ শক্তি কমে যাবে। তো যেহেতু ট্রেন দ্রুতগামী, ট্রেনের সাথে যে বায়ু আছে, বায়ু ট্রেনের সাথে একই বেগে গতিশীল থাকছে, তো এর গতিশক্তি বেশি থাকার জন্য ট্রেনের পাশের বায়ুর চাপ শক্তি কমে যায়, চাপ কমে যায়। এখন তুমি যদি এর পাশে দাঁড়াও, ট্রেনের দিকে বায়ুর চাপ কম আছে আর বাইরের দিকে বায়ুর চাপ বেশি আছে, তো বাইরের দিক থেকে একটা বায়ুর চাপ তোমাকে ধাক্কা দেবে।
এই ধাক্কার জন্য তুমি ট্রেনের উপরে গিয়ে পড়তে পারো, ফলে দুর্ঘটনা ঘটতে পারে। তো এটাই ছিল কারণ, যেটাকে আমরা বার্নৌলির উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করতে পারি যে কেন দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয়, চাপের পার্থক্যর জন্য। আরেকবার বলি, যেহেতু গতিবেগ বেশি আছে, ট্রেনের সাথে বায়ুও গতিশীল হয়, তো বায়ুর গতিশক্তি বেশি হওয়ার জন্য বার্নৌলির উপপাদ্য অনুসারে চাপ শক্তি কমে যায়। তার মানে ট্রেনের দিকের অংশটাতে চাপ কম থাকে, আর বাইরের দিকের অংশটা চাপ বেশি থাকে। বাইরের চাপ বেশি থাকে, বেশি থাকার জন্য বাইরের দিক থেকে একটা এক্সট্রা চাপ ব্যক্তির উপরে ক্রিয়া করবে, আর ফলে ওই চাপের জন্য সে ট্রেনের দিকে পড়ে যেতে পারে, আর ফলে দুর্ঘটনা ঘটতে পারে। নেক্সট যে ঘটনা ব্যাখ্যা করা হবে, 2 নম্বর নেক্সট ঘটনা হচ্ছে, তীব্র ঝড়ে অনেক সময় ঘর বা টিনের চাল উড়ে যায়। চালা উড়ে যায়, চালা উড়ে যায়। এখন তো ঝড় চলছে, তো উড়ে যায়। এই ঝড়েও অনেক টিনের চালা হয়তো উড়ে গেছে, বিশেষ করে ওই সাইডে, কলকাতার সাইডে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দীঘাতে অনেকের নিশ্চয়ই ঘরের চালা উড়ে গেছে, অনেকের ঘর বাড়ি ভেঙেও গেছে। শুনেছি প্রায় 5000 থেকেও বেশি মাটির ঘর পড়ে গেছে। তো চালা উড়ে যায়, এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব? ধরে নাও এটা একটা চালা, এটা একটা টিনের কিংবা খড়ের চালা। কী হয়, ঝড়ের সময় প্রচণ্ড স্পিডে বায়ু উপরের দিকে প্রবাহিত হয়। উপরের দিকে বায়ুর স্পিড খুব বেশি থাকার জন্য উপরে বায়ুর চাপ কমে যায়, আর ঘরের ভিতরে যে বায়ুটা আছে সেটা তো স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকার জন্য ভিতরের বায়ুর চাপ বেশি হয়, তো উপরের চাপ কম, নিচের চাপ বেশি, ফলে নিচের দিক থেকে উপরের দিকে চালার উপরে একটা বল ক্রিয়া করে। এই বলের জন্য চালা উপরে উঠে যেতে পারে, আলগা হয়ে যেতে পারে। যদি আলগা হয়ে যায়, তখন বাতাসের গতিবেগে ওটাকে উড়িয়ে নিয়ে চলে যায়। তো চাপের পার্থক্যর জন্যই চালাটা প্রথমে আলগা হয়ে যায়। আলগা হয়ে গেলে বায়ু প্রবাহের সাথে সাথে চালাটা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়। তো এভাবেই চালা কেন উড়ে, এটা তোমরা বার্নৌলির উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করতে পারো। নেক্সট ঘটনা, যে ক্রিকেট বলের স্পিনিংকে তোমরা বার্নৌলির উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করতে পারো। অনেক সময় দেখবে যে যারা স্পিন বল করে কিংবা মিডিয়াম পেস করে বলটাকে ঘোরাতে চায়, তখন ওরা বলটাকে নিয়ে প্যান্টে বারবার এরকম করে ঘষে, অনেকক্ষণ ধরে ঘষে। কেন ঘষে? এই জন্য ঘষে যে ওই পাশটা যাতে করে বেশি মসৃণ হয়ে যায়, আর অন্য পাশটা বেশি এবড়োখেবড়ো থাকে, অমসৃণ থাকে, এরকম খাঁজ কাটা থাকে। ওই পাশটা যাতে মসৃণ হয়ে যায় বেশি। এখন মসৃণ হওয়ার জন্য কি হয় না, যে দিকটাতে মসৃণ সেদিকের বায়ুর গতিবেগ বেশি হয়, বলের সাপেক্ষে বায়ুর গতিবেগ বেশি হয়। আপেক্ষিক গতিবেগ, বায়ু তো স্থির থাকে, কিন্তু বলটা গতিশীল হওয়ার জন্য বায়ু তার অপোজিট দিকে গতিশীল হয়। যেরকম তুমি বাসে চড়ে যখন যাবে কোথাও, তো আমরা কি দেখি, পাশের রাস্তায় স্থির থাকে, কিন্তু আমরা গতিশীল হওয়ার জন্য মনে হয় গাছগুলো অপোজিট দিকে গতিশীল হয়। তো এটা আপেক্ষিক গতিবেগের জন্য হয়। এরকম বলের সাপেক্ষে পাশের বায়ু গতিবেগ যেদিকে মসৃণ থাকে সেই দিকের অংশটাতে বেশি হয়, আর যেদিকে খাঁজ কাটা থাকে সেদিকে বলে খাঁজ কাটা থাকার জন্য বায়ু, কিছু পরিমাণ বায়ু বলের সাথে গতিশীল হয়। ফলে পাশের বায়ুর স্পিড এদিকে খাঁজ কাটা অংশে কম থাকে, এবং যেদিকে মসৃণ হয় সেদিকে বেশি থাকে। এখন স্পিড বেশি থাকার জন্য এদিকে চাপ শক্তি কম থাকে। চাপ শক্তি কম হওয়ার জন্য বল এদিকে বেশি চাপ থাকে আর এদিকে কম চাপ, তো যেদিকে কম চাপ বলটা সেদিকে ঘুরে যায়। এক তো যে বল করে সে ওইদিকে ঘুরিয়ে দেয় বলটাকে, প্লাস হচ্ছে এই চাপের পার্থক্যের জন্য আরও বেশি পরিমাণ বল ঘুরে যায়, ফলে স্পিন ভালো হয়। তো এই জন্যই বলটাকে ওরা বারে বারে ঘষে। তো স্পিন কেন হয়, এটাকেও তোমরা এভাবে বার্নৌলির উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করতে পারো। নেক্সট করব বিমানের ডানার বিশেষ আকৃতি। বিমানের ডানার বিশেষ আকৃতি।
বিশেষ আকৃতি বলতে বিমানের ডানাগুলো যদি লক্ষ্য করো দেখবে যে নিচের যে অংশটা সেটা প্লেন থাকে, একেবারে প্লেন, আর উপরের দিকের অংশটা এরকম ঢালু থাকে। উপরের দিকের অংশটা ঢালু আর নিচের দিকের অংশটা এরকম পুরোপুরি প্লেন। নিচের অংশটা এরকম পুরোপুরি প্লেন, একেবারে খুব মসৃণ সমতল, আর উপরের অংশটা ঢালু। এতে করে কি হয়, বায়ু কেটে যখন সামনে এগিয়ে যায়, বায়ুটা এসে নিচ দিয়ে যেটা যায় এভাবে চলে যায়, কিন্তু উপরের অংশে ঢালু অংশে যেটা ধাক্কা খায় তার গতিবেগ এভাবে বেড়ে যায়। দেখবে যদি জল প্রবাহিত হয়, জলের সামনে যদি একটা কি বলবো, নালায় জল প্রবাহিত হচ্ছে, দিয়ে তুমি সামনে পাইপে জল প্রবাহিত হচ্ছে, দিয়ে তুমি সামনে হাত দিলে দেখবে যে অংশে হাত দিবে সেখানে জলের স্পিড বেড়ে গেছে। তো এটা বাধা পাওয়ার জন্য বায়ুর স্পিড বেড়ে যায়। এদিকে স্পিড বেড়ে যাওয়ার জন্য উপরের দিকের অংশে চাপ কমে যায় আর নিচের অংশে চাপ বেশি থাকে। তো বেশি থাকার জন্য এদিক থেকে বাইরের দিক, নিচের দিক থেকে চাপ প্রয়োগ করে, ফলে বিমানের উড়ে থাকা সহজ হয়। আমি এরকম ভার্টিক্যালি চিত্রটা আঁকলাম। অ্যাকচুয়ালি চিত্রটা এরকম হতো যে নিচের অংশটা এই যে এরকম সমতল আর উপরের অংশটা এরকম সামান্য ঢালু থাকে। এই অংশটাতে বায়ু যেটা আসে সরাসরি এমনি প্রবাহিত হয়, আর এখানে ধাক্কা গিয়ে উপরের দিকের অংশে গতিবেগ বেড়ে যায়। এখানে গতিবেগ বেড়ে যাওয়ার জন্য চাপ কমে যায় আর নিচের চাপ বেশি থাকে। তো নিচের দিক থেকে একটা এক্সট্রা চাপ ক্রিয়া করে উপরের দিকে, ফলে বিমানের ভেসে থাকা অনেকটাই সহজ হয়, জ্বালানি কম খরচ হয়। তো এভাবে এই সমস্ত ব্যাপারগুলোকে বার্নৌলির উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এখন এই সান্দ্রতার উপরে যেহেতু কোনো অঙ্ক নেই, তো অঙ্ক করা হচ্ছে না, দু একটা কোশ্চেন নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু চ্যাপ্টারের প্রথমের দিক থেকে দু একটা বিষয় বাদ চলে গেছে, ওইগুলো করিয়ে দিচ্ছি। বিশেষত মোটামুটি 3টে জিনিস বাদ গেছে, তার মধ্যে দু একটা বিষয় সিলেবাসে ছিল না, কিন্তু দেখলাম কোশ্চেন আছে, তো করিয়ে দিই। প্রথমত সান্দ্রতার কারণ। অ্যাকচুয়ালি সান্দ্রতা সৃষ্টি হয় কেন? পৃষ্ঠটানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সমসঞ্জন বলের জন্যই পৃষ্ঠটানের সৃষ্টি হয়। সমসঞ্জন বল কী ছিল? যে তরলের একই প্রকৃতির অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেটা ছিল সমসঞ্জন বল। সান্দ্রতা ঠিক একই কারণে সৃষ্টি হয়। সমসঞ্জন এবং আসঞ্জন দু ধরনের বলের জন্যই তৈরি হয়, সৃষ্টি হয় সান্দ্রতা। যখন আমরা বলি যে একটা পাইপের গা ঘেঁষে যে তরলটা প্রবাহিত হয়, গা ঘেঁষে যে লেয়ারটা যায় সেটা স্থির অবস্থায় থাকে, তার পাশের লেয়ারটা একটু বেশি গতিবেগে যায়, কিন্তু আপেক্ষিক গতিবেগ থাকার জন্য এরা একে অপরকে বাধা দান করে। এই বাধা দান তখনই সম্ভব হয় যখন একটা লেয়ারের অণুগুলো অন্য লেয়ারের অণুগুলোকে আকর্ষণ করে। এই আকর্ষণ হয় সমসঞ্জন বলের জন্য। আর টিউবের গা ঘেঁষে যে লেয়ারটা স্থির অবস্থায় আছে, ওটা এই জন্য স্থির অবস্থায় আছে যে আসঞ্জন বলের জন্য। আসঞ্জন বল কী ছিল? দুটো বিভিন্ন প্রকৃতির অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেটা আসঞ্জন বল। আর সমসঞ্জন বল একই প্রকৃতির অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল। তো যদি বলতে হয় সান্দ্রতা কেন উদ্ভব হয়, সান্দ্র বলের উদ্ভব কেন হয়, তো বলতে হবে সমসঞ্জন বলের জন্য সান্দ্রতা উদ্ভব হয়। নেক্সট করব বৃষ্টির ফোঁটার বেগ। এটা প্রান্তীয় বেগ যে করেছি আগের লেকচারে, বৃষ্টির ফোঁটার বেগ, সেখান থেকে ব্যাখ্যা করা যাবে বৃষ্টির ফোঁটার বেগ প্রান্তীয় বেগের ধারণা থেকে ব্যাখ্যা করা যাবে। প্রান্তীয় বেগে আমরা দেখেছিলাম যে কোনো দীর্ঘ নলে যদি কোনো তরল রাখি আর তার মধ্যে দিয়ে কোনো কঠিন বস্তু, ধরে নিলাম একটা মার্বেল উদাহরণ দিয়েছিলাম, সেখানে মার্বেল যদি ফেলা হয় তো প্রথমের দিকে এর স্পিড বেশি থাকবে আর আস্তে আস্তে করে এক সময় এর স্পিড কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন একটা নির্দিষ্ট বেগে পড়তে থাকবে, তার মানে আর বেগ বাড়বে না।
এই বেগটাকে আমরা বলেছিলাম প্রান্তীয় বেগ, এই বেগটাই হচ্ছে প্রান্তীয় বেগ। তো বৃষ্টির ফোঁটা যেহেতু একটা সান্দ্র মাধ্যম অর্থাৎ বায়ুর মধ্য দিয়ে পতিত হয়, তো তারও একটা প্রান্তীয় বেগ থাকে। তার মানে বৃষ্টির ফোঁটা যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে নিচে নামে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স নামার পর আর তার গতিবেগ বাড়ে না। যদিও আমরা জানি পতনশীল কোনো বস্তুতে অভিকর্ষ ত্বরণ জি ক্রিয়া করে, এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এর গতিবেগ 9.8 মিটার করে বেড়ে যাবে। এই হিসাবে যদি বৃষ্টির ফোঁটাগুলো এই বেগ বাড়তে বাড়তে পড়তো, তাহলে ভূমিতে আস্তে আস্তে বেগ এত বেশি হয়ে যেত যে মানুষের মাথাকে ভেদ করে নিচে পড়ে যেত। কিন্তু এটা তো হয় না, বৃষ্টির বেগ এর তুলনায় অনেক কম হয়। কেন কম হয়? কারণ হচ্ছে বায়ুর মধ্য দিয়ে যখন এটা পতিত হয়, তখন যে সান্দ্র বল এর উপরে ক্রিয়া করে, তার জন্য এর গতিবেগ কমে যায় এবং কিছুক্ষণ পর এর গতিবেগ স্থির হয়ে যায়, অর্থাৎ এ প্রান্তীয় বেগে পড়তে থাকে। এই প্রান্তীয় বেগের মান খুব কম হয়। অ্যাকচুয়ালি যে বেগে বৃষ্টি পতিত হয় সেটা হচ্ছে ওর প্রান্তীয় বেগ, যেটা আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তো বৃষ্টির ফোঁটার বেগ প্রান্তীয় বেগে পতিত হয় এই জন্য যে বায়ুর ঘর্ষণ বলের জন্য, সান্দ্রতা বলের জন্য। নেক্সট যে বিষয়টা বাদ গেছিল স্টোকস ল। যদিও স্টোকস ল ক্লাস 9-এর সিলেবাসে নেই, কিন্তু একটা কোশ্চিন আছে বলে দিয়ে দিলাম। স্টোকস ল হচ্ছে কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে যখন কোনো কঠিন বস্তু পতিত হয়, যেরকম বায়ুর মধ্য দিয়ে কঠিন বস্তু না, যে কোনো বস্তু হতে পারে, তরল হতে পারে, বায়ুর মধ্য দিয়ে যেরকম বৃষ্টির ফোঁটা পড়ছে, কিংবা কোনো তরলে যখন কঠিন বস্তু যেরকম মার্বেল পড়ছে, কিংবা লোহার কোনো বল যদি ফেলে দাও, তাহলে পড়ার সময় কি পরিমাণ বল ক্রিয়া করবে, সান্দ্রতাজনিত কি পরিমাণ বল ওই বস্তুর উপরে প্রযুক্ত হবে, সেই সংক্রান্ত সূত্র হচ্ছে স্টোকসের সূত্র। আরেকবার বলি, কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে যখন কোনো বস্তু পতিত হয়, তখন ওই বস্তুর উপরে মাধ্যমটা কি পরিমাণ সান্দ্র বল প্রয়োগ করবে, সে সংক্রান্ত সূত্র হচ্ছে স্টোকস ল। স্টোকসের সূত্র বলছে না, F = 6π η/r/v পরিমাণ বল প্রয়োগ করবে। কি পরিমাণ সান্দ্রতাজনিত বল প্রয়োগ করবে না, 6π η/r/v। যেখানে 6π তো জানো কনস্ট্যান্ট, 6π, 6 তো 6, পাঁচেরও একটা মান আছে 22/7। ইটা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক সম্বন্ধে তোমাদের বেশি জানার প্রয়োজন নেই, ক্লাস 11-এ আছে সান্দ্রতাঙ্কের একক, মাত্রা, ডেফিনেশন, এখানে জানার প্রয়োজন নেই। মনে রাখো, সান্দ্রতাঙ্ক এরকম একটা বিষয় যেখান থেকে আমরা কোনো তরলের সান্দ্রতা সম্বন্ধে আইডিয়া করতে পারি। তো সান্দ্রতাঙ্কের উপরে ডিপেন্ড করে। আর মানে যে বস্তুটা পড়ছে, ধরে নিলাম যে বস্তু পড়ছে এরকম মার্বেলের রেডিয়াস হচ্ছে আর, ব্যাসার্ধ আর। অবশ্যই স্টোকসের সূত্রের ক্ষেত্রে বস্তুটাকে অবশ্যই গোলাকার হতে হবে, স্ফেরিক্যাল হতে হবে। এই গোলকীয় বস্তুর ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে আর এর উপরে নির্ভর করবে, এবং ভি মানে প্রান্তীয় বেগ, যে স্থির প্রান্তীয় বেগ নিয়ে বস্তুটা পতিত হচ্ছে তার উপরে নির্ভর করছে এরকম। তো F = 6π η/r/v এই পরিমাণ সান্দ্রতাজনিত বল ক্রিয়া করবে কোনো বস্তুর উপরে যখন সেটা কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতিত হবে। এই সূত্রটাকে বলা হয় স্টোকসের সূত্র। ওকে, নেক্সট ছায়া বই থেকে 2-1টা কোশ্চিন নিয়ে আলোচনা করি। তো বড় কোশ্চিন নিয়ে আলোচনা করব না, খুব ছোট 2-1টা কোশ্চিন নিয়ে, যে MCQ টাইপের কোশ্চিন আছে এখানে। 6 নাম্বারটা দেখো, বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ। কেন পড়ে? সান্দ্রতার জন্য, পৃষ্ঠটা না, প্লবতা না, কোনোটি নয়। একটু আগে পড়লাম সান্দ্রতার জন্য, তো সান্দ্রতার জন্য সমবেগে পড়ছে। নেক্সট হচ্ছে তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? স্টোকসের সূত্রের সাহায্যে? না, স্টোকসের সূত্র তো কী পরিমাণ বল ক্রিয়া করছে সেটা। বার্নৌলির তত্ত্বের সাহায্যে? নিউটনের সূত্র? কোনোটি নয়। অবশ্যই একটু আগে পড়লাম বার্নৌলির তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। নেক্সট এখানে আরেকটা কোশ্চেন আছে, এই যে দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করে না কেন? কেন ছেদ করে না? কারণ হচ্ছে, এটা একটু ডিটেলসে বলি। ধারারেখা কি? এই যে একেবারে প্রথম লেকচারে ছিল, তরল যদি শান্ত প্রবাহে প্রবাহিত হয়, শান্ত প্রবাহের আরেকটা নাম হচ্ছে ধারারেখ প্রবাহ।
শান্ত প্রবাহের আরেকটা নাম হচ্ছে ধারা রেখ প্রবাহ। এখন কোনো একটা পাত যদি কল্পনা করো, তরলের কোনো একটা কণার যে পথে যাচ্ছে সেই পথটাকে ভাবো এরকম পথে যাচ্ছে হয়তো, তো এই পথটাকে বলা হয় ধারা রেখা। ধারা রেখা। ধারা রেখ প্রবাহ হচ্ছে যে যদি শান্ত প্রবাহে প্রবাহিত হয়, যে কোনো একটা বিন্দুতে বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকে, তাহলে প্রবাহটাকে বলা হবে ধারা রেখ প্রবাহ। এবং যেই পথ বরাবর প্রবাহিত হবে তাকে বলা হবে ধারা রেখা। এই ধারা রেখার উপরে যদি কোনো বিন্দুতে স্পর্শক টানি তাহলে সেটা সেই বিন্দুতে ওর গতিবেগ নির্দেশ করবে। এটা সরলরেখা বরাবর যেহেতু প্রবাহিত হচ্ছে, স্পর্শক এদিক বরাবরই টানতে হবে, তো বলা হবে তরলটা এই পথ বরাবর প্রবাহিত হচ্ছে। যদি বক্রপথ বরাবর প্রবাহিত হতো, এরকম ধরে নিলাম সবসময় তরলটা এভাবে প্রবাহিত হচ্ছে, তাহলে এটাও হতে পারে ধারারেখা প্রবাহ। এই বিন্দুতে ধরে নিলাম এই বিন্দুতে যদি স্পর্শক টানি তাহলে সেই স্পর্শকটা তরলটা যেদিকে প্রবাহিত হবে তরলের বেগের অভিমুখ নির্দেশ করবে। এই যে পাইপ, এর মধ্যে দিয়ে বক্রপথে তরল প্রবাহিত হচ্ছে, তো বক্রপথে প্রবাহিত হলেও ধারারেখা প্রবাহ হতে পারে। এই ধারারেখার উপরে যদি আমরা স্পর্শক টানি, এই স্পর্শকটা ওই বিন্দুতে বেগের অভিমুখ নির্দেশ করবে। ধারারেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই বিন্দুতে বেগের অভিমুখ নির্দেশ করে। এখন দুটো ধারারেখা পরস্পরকে কেন ছেদ করে না? যদি ছেদ করতো তার মানে ওই বিন্দুতে দুটো ধারারেখার জন্য দুটো স্পর্শক টানতে পারতাম বিভিন্ন দিকে। এখন আমরা জানি ধারারেখার উপরে কোনো বিন্দুতে স্পর্শক মানে ওই বিন্দুতে তরলের বেগের অভিমুখ, মানে সেই দিকেও যাবে। কিন্তু এখানে দুটো স্পর্শক, এর অর্থ তরলটা এই বিন্দুতে এসে এদিকেও যাবে আবার এইদিকেও যাবে, যেহেতু দুটো স্পর্শক টানা সম্ভব হয়েছে। কিন্তু একটাই বিন্দু থেকে দুই দিকে তরল যেতে পারে না, একটাই তরলের কণা এদিকেও যাবে আবার এদিকেও যাবে, এরকম হতে পারে না। তার জন্য এটা পসিবল নয়, এটা সম্ভব নয়। এই জন্য দুটো ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না। আরেকবার বলি কেন ছেদ করে না। যদি ছেদ করতো তো ছেদ বিন্দুতে দুটো স্পর্শক টানতে পারতাম। এখন স্পর্শক যেহেতু ওই বিন্দুতে তরলের বেগের অভিমুখ নির্দেশ করে, তার মানে ওই বিন্দুতে তরল কণা এসে দুই দিকেই গতিশীল হবে, যেটা সম্ভব নয়। এই জন্য দুটো ধারারেখা পরস্পরকে ছেদ করে না। নেক্সট আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, লাস্ট কোশ্চেন, এরপরে শেষ করব। ভিডিও অনেক লেংথি হয়ে গেল, 33 মিনিট। এই যে 10 নম্বর আছে ছায়া বইয়ের এটা কোশ্চেন। আচ্ছা, তোমরা জানো শিশি থেকে তেল বা জল ঢাললে সঙ্গে সঙ্গে পড়তে থাকে, কিন্তু টমেটো সস বা মধু ঢালতে গেলে সময় লাগে কেন? যদি তেল কিংবা জল ঢালি খুব দ্রুত পড়ে, কিন্তু মধু যদি ঢালি তাহলে আস্তে আস্তে করে পড়বে। এটা সবাই আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে জানি। কেন? কারণ হচ্ছে তেল বা জলের সান্দ্রতা অনেক কম হওয়ার জন্য এরা দ্রুত পড়ে যায়। আর সস বা মধু এদের সান্দ্রতা অনেক বেশি। সান্দ্রতা বেশি হলে কি হয় না, আপেক্ষিক বেগ কমাতে চায়, মানে বাধাদান করার জন্য টমেটো সস বা মধু আস্তে আস্তে পড়ে। যেহেতু টমেটো সস বা মধুর সান্দ্রতাজনিত বল অনেক বেশি কিংবা সান্দ্রতা অনেক বেশি হওয়ার জন্য এরা আস্তে আস্তে পড়ে, আর জল বা তেল খুব দ্রুত পড়ে যায়। ওকে, শেষ করছি।